বাংলা পোল থেকে ইন্টারপোল বলেছেন ডক্টর তুহিন মালিক। তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে আছেন, তাকে চাইলেও ব্রিটিশ সরকার বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না। ব্রিটিশ সরকার যদি বাংলাদেশ সরকারের অনুরোধ অনুযায়ী ইন্টারপোলের কাছে হস্তান্তর করতে চায়, তাহলে ব্রিটিশ ও ইউরোপীয় রাজনৈতিক আশ্রয় লাভ আইনের আর্টিকেল 2, 3 ও 6 দ্বারা পরিবর্তন করতে হবে, যা কখনো সম্ভব নয়। বাংলাদেশের সঙ্গে যেসব দেশের বন্দী বিনিময় চুক্তি, বহিঃসমর্পণ চুক্তি বা অপরাধী বিনিময় চুক্তি রয়েছে, শুধু সেসব দেশ থেকেই অপরাধীকে ফেরত পাঠানো যায়। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের এ ধরনের কোনো চুক্তি নেই। ফলে তারেক রহমানকে ফিরিয়ে আনারও কোনো ধরনের সুযোগ নেই, বরং উল্টো ব্রিটিশ সরকারের দায়িত্ব তার জন্য সব ধরনের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা। কোনো ব্যক্তিকে যদি রাজনৈতিক কারণে ব্রিটেন অ্যাসাইলাম মঞ্জুর করে আইন অনুযায়ী, সেক্ষেত্রে তাকে সব ধরনের নিরাপত্তা দিতে হবে। এমনকি তার পরিবারের সদস্যরাও আন্তর্জাতিক ও আঞ্চলিক আইনি কাঠামোতে এসব নিরাপত্তা ও সুবিধাদি পেয়ে থাকেন। নিজ দেশে থাকাকালীন রাজনৈতিক হুমকির সম্মুখীন হয়েছেন এমন ব্যক্তি দেশে ফিরে গেলে আবারও সেই হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকলে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়ে থাকেন। দেশের পরিস্থিতি তার নিরাপত্তার অনুকূলে না আসা পর্যন্ত ব্রিটেন তাকে আশ্রয় দিয়ে যাবে। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার জন্য অনেকদিন আগে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তাকে ফেরত আনা যায়নি। প্রশ্ন ওঠে, ইন্টারপোলের কাজটা তাহলে কি? ইন্টারপোলের কোন সদস্য রাষ্ট্রে পালিয়ে থাকা আসামি গ্রেফতারের জন্য ইন্টারপোল সদর দপ্তরের সহায়তা চাইতে পারে যে কোনো সদস্য রাষ্ট্র। ইন্টারপোল সহায়তা করতে সম্মত হলে ওই আসামির অপরাধের ধরন ও গুরুত্ব অনুযায়ী তাকে ধরিয়ে দিতে একটি বার্তা বা রেড নোটিশ ছড়িয়ে দেওয়া হয় 190টি সদস্য রাষ্ট্রের পুলিশের মধ্যে। ইন্টারপোলের ওয়েবসাইটেও সেই আসামির নাম, ছবি ও অপরাধের ধরন সহ বার্তা প্রকাশ করা হয়। কোন দেশের পুলিশ ওই আসামির অবস্থান শনাক্ত করলে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার দ্বিপক্ষীয় উদ্যোগ নেওয়া হয়। তবে ইন্টারপোল কোনো আসামিকে গ্রেফতার করতে সরাসরি কোনো অভিযান বা গোয়েন্দা নজরদারি করে না। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থী সৌদি নাগরিক ডক্টর আল মাসাবিকে সৌদি আরবে ফেরত পাঠানোর পক্ষে মত দেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর, কিন্তু ব্রিটেনের ইমিগ্রেশন ট্রাইব্যুনাল মাসাবির পক্ষে রায় দেয়। এছাড়া উইকিলিক্স সম্পাদক সুইডেনের নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জকে ফেরত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও সুইডেন একাধিকবার অনুরোধ জানালেও ব্রিটেন তাকে ফেরত না দিয়ে বরং নিরাপত্তা দিয়ে যাচ্ছে। 1948 সালে সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রে 14 নং অনুচ্ছেদ মতে বিশ্বের সব মানুষের নিজ দেশের সরকারের নির্যাতন বা নিগ্রহ থেকে বাঁচতে অন্য কোনো দেশের রাজনৈতিক আশ্রয় লাভের অধিকার রয়েছে। বাংলাদেশ ও ব্রিটেন সহ বিশ্বের সব দেশই এই আইনের স্বাক্ষরদাতা। তাছাড়া কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এবং 1951 সনের শরণার্থী কনভেনশন মতে এরূপ নিগৃহীত ভীত কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে দেশে ফেরত পাঠানো যাবে না। সেই সঙ্গে যদি কোনো ব্যক্তি তার দেশের বিচারে মৃত্যুদণ্ড শাস্তির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে, ব্রিটেন সেই আশ্রয়প্রাপ্তকে ফেরত পাঠাতে পারবে না। তাই তারেক রহমানকে ব্রিটেন থেকে ফেরত দেওয়াটা অনেকটাই অসম্ভব, আর দেওয়াটা কখনো সম্ভব হলেও সেটা খুব দীর্ঘ ও জটিল ব্যাপার। আসলে সরকার বিরোধী আন্দোলন দমনের কৌশল হিসেবে ইন্টারপোলের ভয় দেখাচ্ছে সরকার। যদিও এ পর্যন্ত বাংলাদেশি 57 নাগরিকের বিরুদ্ধে মোস্ট ওয়ান্টেড হিসেবে ইন্টারপোলের রেড নোটিশ জারি থাকলেও তাদের কাউকে দেশে ফিরিয়ে আনতে পারেনি সরকার। অথচ আদালত দ্বারা এখন সাজাপ্রাপ্ত না হওয়া বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বক্তব্য দিয়ে যাচ্ছেন আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সরকারের আসল উদ্দেশ্য ফিরিয়ে আনা নয়, বরং তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আন্তর্জাতিক বিশ্বে তাকে কলঙ্কিত হিসেবে দেখানো। সরকার আমাদের পুলিশ বাহিনীকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এবার ইন্টারপোলকেও একইভাবে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে, যদিও এটা করা কখনোই সম্ভবপর নয়। আমরা আমাদের নেতাদের সব অপকর্ম ও দুর্নীতির বিচার চাই। রাষ্ট্রের কোষাগার লুট করে আর গরিব মানুষের টাকা ছিনতাই করে রাজনীতির এই ভয়াবহ রাজনৈতিক অর্থনীতির ধ্বংস চাই। এদেশের সরকারি কমিটি করে রাজনৈতিক বিবেচনায় হাজার হাজার মামলা প্রত্যাহার করা হয়, এমনকি ফাঁসি হলেও রাষ্ট্রপতির মাধ্যমে মাফ পাওয়া যায়। এইরূপ অপসংস্কৃতির অবসান আমাদের কাম্য হলেও এ থেকে সহসা মুক্তি পাওয়া সম্ভব নয়। যেসব দুর্নীতির মামলায় তারেক জিয়ার বিচার হচ্ছে, আওয়ামী লীগের শীর্ষ নেতা, মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে একই রকমের হাজার হাজার মামলা ছিল, কিন্তু তারা ক্ষমতায় এসে নিজেদের বিরুদ্ধে করা 7,500-এর বেশি এরকম মামলা প্রত্যাহার করে নিয়েছে। বিরোধী দলের কারো মামলা প্রত্যাহার করা তো দূরের কথা, উল্টা নতুন নতুন মামলা দিয়ে তাদের জুলুম নির্যাতন করা হচ্ছে। তাই তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা পরিচালনার কোন নৈতিক অধিকার এই সরকারের থাকা সঙ্গত নয়। বাংলা পুলিশ দিয়ে বিরোধী দলকে নির্যাতন করা সম্ভব হলেও ইন্টারপোলকে দিয়ে সেই কাজ করানো কখনোই সম্ভব নয়, এটা হয়তো সরকারও জানে। এবার ভিন্ন প্রসঙ্গ, বিএনপি গাদ্দার, আমি পদত্যাগ করলাম বলেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফেরদৌসী ইকবাল। গাদ্দার রাজনৈতিক দল আখ্যা দিয়ে বিএনপির পদ ও দলের সব ধরনের
নেতাকর্মীর কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফেরদৌসী ইকবাল। সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি, কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফেঞ্চুগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি নেত্রী ফেরদৌসী ইকবাল। দলীয় নির্দেশ অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেও নির্বাচন থেকে সরে দাঁড়াননি তিনি। তবে শেষ পর্যন্ত জয়ী কিংবা প্রতিদ্বন্দ্বিতায়ও আসতে পারেননি ফেরদৌসী ইকবাল। চতুর্থ অবস্থানে থেকে প্রজাপতি প্রতীকে পেয়েছেন 4228 ভোট। এই নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ফেরদৌসী ইকবাল। একই সঙ্গে বিএনপির ভোটাররাও তাকে একটি ভোটও দেননি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি গাদ্দার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে আফসোস করেন। বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের সব কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ফেসবুক স্ট্যাটাসে ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ফেরদৌসী ইকবাল বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি তাদের সবার কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞ। এবারে নির্বাচনে আমি সহ যারা বিএনপি প্রার্থী ছিলাম তারা বিএনপি নেতাকর্মীদের একটা ভোটও পায়নি। যে ভোটগুলো পেয়েছি সেগুলো উপজেলার সাধারণ মানুষ দিয়েছে। স্ট্যাটাসে তিনি লিখেছেন, দিন শেষে মনে হয়েছে আমি ভুল কিংবা গাদ্দার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম। আমি ভুল পথে আমার শ্রম দিয়েছি। শুধু দলীয় ভোটগুলো পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম, কিন্তু আর তা হলো না। কাজে স্বেচ্ছায় উপজেলা ও জেলার সব রাজনৈতিক পদ থেকে আমি পদত্যাগ করলাম। তার এই স্ট্যাটাস দেওয়ার 4 ঘন্টার মধ্যে 144টি কমেন্ট এবং 208টি লাইক পড়েছে। স্থানীয় বিএনপি কর্মী তাজরিয়ান আহমেদ রিয়াজ কমেন্ট করেছেন, আপা অনেক সময় আছে, আরো বড় হতে পারবেন, শুধু কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা যারা সাধারণ কর্মী এবং আপনারা নেতা নেত্রী আছেন, আপনাদের জন্য এই যুদ্ধ একটি পরীক্ষা মাত্র। সজিবুর রহমান সজীব নামের একজন কমেন্ট করেছেন, আমি মাহিদপুর এলাকার মানুষ, আমরা আপনাকে ভোট দিয়েছি এই বলে যে আপনি জাতীয়তাবাদী দলের লোক, তাহলে আমরা কি করেছি? মহসিন রাজা নামে একজন কমেন্ট করেছেন, ফেরদৌসী আপা আপনি হয়তো রাগে বা অভিমানে এমন সিদ্ধান্ত নিয়েছেন, আপনার অনেক ধারণাই হয়তো ভুল। 72,000 ভোটের মধ্যে 10 থেকে 12,000 ভোটে সবাই পাশ করেছেন, তার মানে বিএনপির বড় একটা অংশ ভোট দিতেই কেন্দ্রে যাননি। এছাড়া দল যেহেতু অনুমতি দেয়নি সেহেতু ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে নির্বাচনী প্রচারণায় নামেননি। তারপরও যারা ভোট দিয়েছেন অবশ্যই আপনাকে ভোট দিয়েছেন, 2-1 ছাড়া, যার সাক্ষী আমি নিজে। আপনি মানিককোনা কেন্দ্রের ফলাফল দেখুন। আমাদের আশা এবং বিশ্বাস 2-1 দিন গেলে এসব মন থেকে মুছে ফেলে দেশ নেত্রীর মুক্তির মিছিলে আবারও সক্রিয় হবেন আপনি। দল থেকে পদত্যাগের কারণ জানতে চাইলে ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফেরদৌসী ইকবাল বলেন, দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় আমাকে বহিষ্কার করা হয়েছে। এরপরও আমি নির্বাচন থেকে সরে দাঁড়াইনি। আমার বিশ্বাস ছিল দলের নেতাকর্মী ও সমর্থকরা আমাকে ভোট দেবেন, কিন্তু সাধারণ মানুষ ছাড়া বিএনপি নেতাকর্মীরা ভোট দেননি। যদি তারা ভোট দিতেন আমি জিতে যেতাম। তাই স্বেচ্ছায় উপজেলা ও জেলার সব রাজনৈতিক পদ থেকে আমি পদত্যাগ করলাম।